হ্যাঁ মানে কোর্স তো করতেই পারেন না, এখন 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 বিষয় হচ্ছে এটাই যে আসলে কি করতে চান সেটার উপর ডিপেন্ড করে। তবে আমার আইডিয়া হচ্ছে আপনাদেরকে কিছু সিম্পল অ্যালগোরিদম দেখানো, যে ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল কম্পিউটারে এই অ্যালগোরিদমটা করতে গেলে আপনার সময় লাগবে অনেক বেশি এক্সপোনেনশিয়াল, ভার্সাস আপনার হচ্ছে ক্লাসিক্যাল অ্যালগোরিদম কোয়ান্টাম অ্যালগোরিদমের সময় লাগবে হচ্ছে লিনিয়ার এরকম টাইপের বা কনস্ট্যান্ট টাইম এরকম টাইপের কিছু মানে কিছু না, একটাই হয়তো দেখাবো, বাকিগুলো হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে হয়তো আপনাদের আরও কিছু দেখাবো যে এনক্রিপশন কেমনে করা যায়। মানে কম্পিউটিং মানে তো আপনারা পুরা যেই ডিগ্রি করতেছেন সবই আসলে কম্পিউটিং ডিগ্রি, রাইট? ইভেন মানে ওইটা করার পরেও আপনাদের কি কোনো কোর্সে টিউরিং মেশিন টেশিন পড়ায়? আচ্ছা, সো ধরেন আমাকে যদি বলা হয় যে আচ্ছা কম্পিটিশন বলতে কি বুঝি, আগে তো আমার টিউরিং মেশিন পড়াইতে হবে, তাই না? তো ধরেন এখন মানে ওই তো টিউরিং মেশিনে যাওয়াটাও তো কঠিন, প্লাস আসলে মানে ওটা একটা থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট। তো এখন আসলে আপনারা যে কোয়ান্টাম কম্পিটিশন বলতে কী শিখতে চান দ্যাট ডিপেন্ডস, ঠিক আছে? তবে আমার আইডিয়া হচ্ছে যে প্র্যাকটিক্যাল কিছু জিনিসপাতি দেখানো, অ্যালগোরিদম দেখানো, কিছু এনক্রিপশন মেকানিজম দেখানো, তারপরে হয়তো হচ্ছে আর কি দেখানো, মানে এরকম মানে কিছু থিওরেম দেখানো, ঠিক আছে? যেমন আমরা তো আসলে সিএসসিতে এখন যে পড়ি বা আমরা যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ করি, আমাদের তো কোনো টিওরেমই লাগে না, রাইট? বাট এগুলো কিন্তু সবই মানে কোর কোয়ান্টাম সায়েন্টিস্ট কোর কম্পিউটার সায়েন্টিস্ট যারা ছিল তারা কিন্তু সবাই ম্যাথমেটিশিয়ান ছিল, ঠিক আছে? এবং সব কিছু থিওরিটিক্যালি কি কম্পিউটেবল সেটার উপরে, যেমন মানে আপনারা হয়তো জানেন যে আমাদের মানে সারা জীবনে, ইনফ্যাক্ট আপনাদেরকে এইটাও বলে রাখি, কোয়ান্টাম কম্পিউটার দিয়ে এমন কিছু আপনি কম্পিউট করতে পারবেন না যেটা ক্লাসিক্যালি কম্পিউট করা সম্ভব না, ঠিক আছে? মানে একটা টিউরিং মেশিন দিয়ে যা বানানো সম্ভব এর চেয়ে বেশি কিছু কোয়ান্টাম টিউরিং মেশিন দিয়ে বানানো যায় না, ঠিক আছে? কি করা যায় সেটা হচ্ছে আপনি হয়তো কিছু অ্যালগোরিদমে এফিসিয়েন্সি বেশি পাবেন, কথাটা বুঝতে পারছেন? সো মানে এখন এইগুলো প্রুফ তো দেখানো মানে দেখতে গেলে এখন আমারও আসলে পড়াশোনা করা লাগবে, বাট মানে ওই তো অনেক বিশাল একটা ফিল্ড, ঠিক আছে? এবং এইটার অনেক সাইড আছে, যেমন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যদি বলা হয় যে সবচেয়ে প্রমিনেন্ট মানে সবচেয়ে প্রমিজিং ডিরেকশন কোনটা, আমি বলবো হচ্ছে আপনার মলিকুলার সিমুলেশন, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যেহেতু ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে, সো আমি আমার সাইড থেকে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ধরেন আমরা তো এখন সবাই সিলিকন ইউজ করি, রাইট? তো সিলিকন দিয়ে আর কি জিনিসপাতি বানায় ভালো কথা, বাট সিলিকন কাইন্ড অফ মানে এটা চিপে রস বের করার মানে আর কিছু নাই, মানে কোম্পানিগুলো এখন যা করতেছে মানে সব হচ্ছে আর কিছুটা অপটিমাইজেশন করা যায় কিনা, এরকম, ঠিক আছে? বাট সিলিকনের আর কি মানে থিওরিটিক্যাল লিমিটে অলমোস্ট পৌঁছায় গেছে আমরা, ঠিক আছে? একটা ট্রানজিস্টর ছোট হইতে আসলে কত ছোট হইতে পারে ওইটার একটা বাউন্ড আছে। কেন? কারণ ওইটার চেয়ে ছোট হইলে ইলেকট্রন আর আটকায় রাখা যায় না, মানে আমাদের অন অফ যে করব ওই অফ করা যায় না। আপনারা সম্ভবত একটা নাম শুনছেন যে কোয়ান্টাম টানেলিং বলে একটা জিনিস আছে, যে আপনি ব্যারিয়ার দিয়ে আটকাই দিবেন কিন্তু সে ব্যারিয়ারের ভিতর দিয়ে চলে যাবে, পাস করে চলে যাবে, ঠিক আছে? তো মানে আমাদের সিলিকন ইন্ডাস্ট্রি তো দাঁড়ায় গেছে, সো এটা নিয়ে আর মানে সরবে না। যেমন আমাদের যে চার্জারগুলো ছিল আগে অনেক বড় চার্জার ছিল, বাট এখন চার্জারের সাইজ ছোট হয়ে গেছে না, ঠিক আছে? এইগুলাতে ইউজ করে হচ্ছে এখন গ্যালিয়াম নাইট্রাইড, ঠিক আছে? তো গ্যালিয়াম নাইট্রাইড অ্যাকচুয়ালি মোর এফিসিয়েন্ট, এবং আরও কিছু জিনিসপাতি আছে টলিবডেনাম নিয়ে ইউজ করে কিন্তু সিলিকন ইন্ডাস্ট্রি, সিলিকন খুবই অ্যাভেলেবেল, খুবই চিপ, এবং ইন্ডাস্ট্রি একবার দাঁড়ায় গেলে তো ওইটার মানে খরচ তো উঠেই গেছে, এখন শুধু ইনকাম করতেছে। সো নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা খুব কঠিন, ঠিক আছে? কিন্তু এই যে নতুন প্রপার্টি আপনাকে সবসময় মানে খুঁজতেই থাকতে হবে, কারণ নাইলে দেখা যাচ্ছে আসলে ইউ উইল হিট এ ব্লক, ঠিক আছে? এরপরে আর অপটিমাইজ করা যায় না, এরকম হয়ে যাবে। তো এবং মানে আপনার এই ধরনের সিমুলেশন যে আচ্ছা আমি যদি একটা মলিবডেনাম অ্যাটম নিই, তার সাথে এইটা যদি রাখি অমুক তমুক একটা, যদি ধরেন আমি ছোটোবেলায় আমরা যে পড়ছি না যে সিলিকনের মধ্যে ডোপিং করে ওটার হচ্ছে ডায়োডের চ্যাপ্টারে আপনারা পড়ছিলেন হয়তো, এই হয়। তো ওইগুলো পুরোটাই আসলে কোয়ান্টাম মেকানিক্সের বসাই দিয়ে সলভ করা যায় নিউমেরিক্যালি, যে কী রেজাল্ট আসে, ঠিক আছে? তো আপনি ধরেন একটা চার্জার বানাইতে চাচ্ছেন, তো চার্জারের সাইজটা হয়তো এতটুকুই ধরেন, ঠিক আছে? মানে ধরেন 1 কিউবিক সেন্টিমিটারই ধরলাম, তো ওইটার মধ্যে তো প্রচুর অ্যাটম আছে, রাইট? তো আমরা যদি মানে আমাদের ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের মানুষজনের যেটা করা লাগে সাধারণত, যে নতুন ম্যাটেরিয়াল টেস্ট করা লাগে, যে আচ্ছা আমি এই অ্যাটমের সাথে এই অ্যাটম জোড়া দিলাম, জোড়া দিয়ে কি হয় দেখি, ঠিক আছে? তো ইনফ্যাক্ট মানে ধরেন যারা বাইরে আছেন আমাদের বড় ভাইরা, বা ধরেন
মানে অন্যান্য অনেকে আর কি আমাদের কারেন্টলি ডিপার্টমেন্টে বুয়েটে থেকে আর কি বাইরের ইউনিভার্সিটির সাথে দেখা যাচ্ছে কোলাবোরেট করতেছে যে আচ্ছা, কারণ আমাদের এখানে রিসার্চ তো এরকম করার নাই, শুধু সিমুলেশন করতে পারি। তো সব দেখা যাচ্ছে কি আমরা সুপার কম্পিউটারে রান করি। ইভেন ইফ ইউ রান ইন এ সুপার কম্পিউটার, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস ইউ ক্যান সিমুলেট ইজ অ্যারাউন্ড 30। মাত্র 30টা অ্যাটম মোটামুটি সিমুলেট করা যায়, ঠিক আছে? কারণ এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, 2 to the power 30 এত পরিমাণ জায়গা লাগবে, অমুক তমুক, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে যে মানে আমরা যদি আর কি ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে আর কি এইগুলো সিমুলেট করতে চাই, ঠিক আছে, এইটা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? এবং হচ্ছে আপনি কোয়ান্টাম মেকানিক্সের সুবিধাই হচ্ছে ফার্স্ট, মানে আমাকে যদি বলা হয় যে আচ্ছা আগামী 20 বছর পরে যদি কোয়ান্টাম কম্পিউটার খুব ভালো মতো একটা বড় কোয়ান্টাম কম্পিউটার আমরা বানাইতে পারি, হোয়াট ডু আই এক্সপেক্ট, যে এটা আসলে কী করবে? আমি কি এইটা এক্সপেক্ট করি যে বৈশা ধরেন সোর্স অ্যালগোরিদম নামে একটা অ্যালগোরিদম আছে যেটা দিয়ে আর কি সবার মানে ধরেন আরএসএ এনক্রিপশন ব্রেক করবে, এইটা এক্সপেক্ট করি? উত্তর হলো না। কারণ অলরেডি আমরা যেহেতু জানি যে কোয়ান্টাম কম্পিউটার সোর্স অ্যালগোরিদম ইউজ করে আরএসএ এনক্রিপশন ব্রেক করতে পারে, অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে যে নতুন এনক্রিপশন সিস্টেম কী হইতে পারে, ঠিক আছে? সো ইউ ক্যান বি শিওর যে আপনার মানে ক্রেডিট কার্ড 20 বছর পরে যদি কোয়ান্টাম কম্পিউটার আসে, তারপরেও আর কি নতুন যে ক্রেডিট কার্ড পাবেন সেটা নতুন সিকিউরিটি সিস্টেম ইউজ করবে, যে এটা আসলে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে ব্রেক করা যাবে না, ঠিক আছে? সো মানে দেয়ার আর অলসো প্রবলেমস দ্যাট আর হার্ড ফর কোয়ান্টাম কম্পিউটার্স। কিন্তু আমি কিসে মানে অ্যাপ্লিকেশন এক্সপেক্ট করি কিসে? আমার কাছে আর কি সবচেয়ে বেশি মনে হয় যে এইটা হয়তো হইতে পারে, সেটা হচ্ছে ফিজিক্স সিমুলেশন, ঠিক আছে? যে আচ্ছা আমি যদি কয়েকটা এতগুলো অ্যাটম একসাথে রাখি তাহলে আসলে কি হবে, ঠিক আছে? তো যেমন হচ্ছে এই যে ধরেন আমরা প্রোটিন ফোল্ডিংয়ের কাজ, এটা কি জানেন যে প্রোটিন ফোল্ডিং কী জিনিস? আচ্ছা, প্রোটিন ফোল্ডিং হচ্ছে আমাদের বডিতে যেই প্রোটিনগুলো থাকে বা যে কোনো প্রোটিনই, এগুলো তো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, রাইট? তো অ্যামিনো অ্যাসিডগুলা ওই যে ATCG ওইগুলা দিয়ে আর কি ধরেন আপনি যে সমস্ত অ্যামিনো অ্যাসিড বানানোর পরে ওইগুলো আর কি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করে প্রোটিনগুলো আর কি কুণ্ডলি পাকায় যায়, ঠিক আছে? এক একটার এক এক রকম শেপ হয়। তো এই শেপের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কেমিক্যাল রিয়াকশনটা কেমন হবে, ঠিক আছে? তো আমাদের বডিতে যে ধরেন হচ্ছে এই যে RNA টারএনএ এগুলো তো সবই আসলে এই যে ATCG এগুলা দিয়ে তৈরি, ঠিক আছে? এবং মানে ধরেন আমাদের এই যে রিসেন্টলি যে কোভিড হইলো, তো কোভিডের সময় যেই মানে কি বলে আমাদের কি বলে ওটার নাম কি জানি ভ্যাকসিন ধরেন, বা ভ্যাকসিন যে আমরা প্রডিউস করতেছি, ঠিক আছে? তো এই প্রডিউস করার সময় যে ভ্যাকসিনটা কীরকম হইলে কাজ করবে, ঠিক আছে? তো প্রোটিনের শেপটা কেমন হলে কাজ করবে, প্রোটিনটা কেমনে সিনথেসিস করা যেতে পারে, এইটার উপরে অনেক কাজ করা হয়েছে। তো এইটার জন্যই আসলে কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়েছে কেমিস্ট্রিতে। সেটা হচ্ছে এখন হচ্ছে লিডিং মডেল হচ্ছে আপনার AI দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার আলফা ফোল্ডিং, ঠিক আছে? গুগলের আলফা ফোল্ডিং, যেটা হচ্ছে যে আপনারা হয়তো ছোটোবেলায় ওই আলফা গো এর নাম শুনছিলেন, যে গো খেলায় চ্যাম্পিয়নদেরকে হারায় ফেলছে। তো ওইটারই একটা ভার্সন, মানে বেসিক্যালি গুগলেরই একটা প্রজেক্ট আলফা ফোল্ডিং। ওইটা হচ্ছে মোটামুটি প্রোটিন কেমনে ফোল্ড করে ওটা প্রেডিক্ট করতে পারে। তো ওইটা হচ্ছে কাইন্ড অফ মানে দ্যাট ইজ আওয়ার বেস্ট সলিউশন, ঠিক আছে? কিন্তু ওইটা কাইন্ড অফ ওয়ার্কস অন মানে গেস, যে আচ্ছা এইটা হয়তো মানে আমরা জানি যে আচ্ছা অমুক প্রোটিনের এই অংশটুকু দেখছি এই শেপের, তমুক প্রোটিনের ওই অংশটুকু দেখছে ওই শেপের, দুইটাকে জোড়া লাগালে হয়তো এরকম শেপের হবে, ঠিক আছে? মানে জোড়া তালি দিয়ে চিন্তা করা। কিন্তু মানে অ্যাকচুয়ালি যদি আমরা বানানোর পরে শেপটা কি হবে এক্স্যাক্টলি মানে ওই রকমভাবে আলফা ফোল্ডিং কাজ করে না, এবং ওইটা যদি ওইভাবে কাজ করতে যান তো ইট ইজ অ্যান এক্সপোনেনশিয়াল প্রবলেম। তো ওই সমস্ত কেসে অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটারের অনেক আছে। সো ওই যেটা বললাম যে মলিকুলার সিমুলেশনে কোয়ান্টাম কম্পিউটারিংয়ের অনেক মানে ইফেক্ট আমি দেখতে পাই। এখন মলিকুলার সিমুলেশন পর্যন্ত যাইতে আসলে অনেক দূর। সো আপনাদেরকে অত দূর হয়তো দেখাইতে পারবো না, কিছু টয় মডেল হয়তো দেখাইতে পারবো, কিছু টয় অ্যালগোরিদম, এইগুলো হচ্ছে আর কি আমার কাইন্ড অফ কারেন্ট টার্গেট, যে আপনাদেরকে আইডিয়া দেওয়া যে আচ্ছা মানে কোয়ান্টাম কম্পিউটিংয়ের আর কি কাইন্ড অফ ফ্লেভার দেওয়া, ঠিক আছে? আচ্ছা এই জিনিসগুলো করা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এজেন্ডা। যাক, এখন এজেন্ডা তো অনেক দূর বললাম, আসি নতুন জিনিসে। সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা শিখছি আমরা, কারণ কিছু টার্মিনোলজিগুলো শেখার জন্য। এই যে ধরেন ভেক্টর স্পেস কথাটা বললে কি বুঝি, বেসিস, ডিমেনশন, তারপরে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, তারপরে হচ্ছে কি বলছি ইনার প্রোডাক্ট, নর্ম, তারপরে আর কি আছে অর্থোগোনালিটি, ঠিক আছে? অর্থোগোনাল, এই কথাগুলোর কোনোটা কি এখন অপরিচিত লাগতেছে? আচ্ছা, সো এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবো, যে আসলে আমাদের কি বলে মানে ফিজিক্স পার্টটা কি,
ঠিক আছে, ম্যাথমেটিক্সে তো আপনি দুনিয়ার যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক আছে, আপনার সাথে আরেকজনকেও যোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ যোগ করা বলতে কি বোঝায়, এটার কোনো সেন্স আছে কিনা চিন্তা করতে হবে, রাইট? তো ফিজিক্স হচ্ছে যেই রুলগুলো আমাদের অ্যালাউড, যে আচ্ছা এইটা হয়, মানে আমাদের মানে কি বলে ইউনিভার্সে আমরা দেখি যে এই জিনিসগুলো হয়, ওইগুলোকে ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করা। তো কোয়ান্টাম মেকানিক্স শুনলেই আটকে ওঠার মতো একটা জিনিস, এবং আমি বলবো যে হ্যাঁ, এটা আটকে ওঠার মতোই জিনিস, কঠিনই, ঠিক আছে, বাট আপনারা এর চেয়ে কঠিন জিনিসপাতি করেন, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি, ঠিক আছে। ম্যাথমেটিক্সে আমরা এখানে যা করবো, এগেইন আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্সের ডিস্টিল্ড ভার্সন করবো, একদম ইজি ভার্সন, যতটুকু আমাদের কোয়ান্টাম কম্পিউটেশনের জন্য যতটুকু জরুরি ঠিক ততটুকু করব, ঠিক আছে। আচ্ছা, এখন এবং ওইটাকে মাথায় রেখে কাজ করব, ঠিক আছে। তো এখন কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স ফলো করে, প্রশ্ন হইল যে এইটা মানে কোয়ান্টাম মেকানিক্স বলতে আসলে কি বুঝাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ছোট্ট পার্টিকেল যেভাবে বিহেভ করে, দ্যাটস এ গুড অ্যান্সার। ওকে, আচ্ছা, ওয়াই ইজ দিস ডিফারেন্ট ফ্রম ধরেন ক্লাসিক্যাল মেকানিক্স? মানে ক্লাসিক্যাল মেকানিক্স একটা জিনিস, কোয়ান্টাম মেকানিক্স আরেকটা জিনিস। ক্লাসিক্যাল মেকানিক্সের আরেকটা নাম হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। আমরা ছোটোবেলায় ধরেন যে সমস্ত যে নিউটনের ল পড়ছি, তারপরে ধরেন গ্র্যাভিটেশনের ল পড়ছি, হ্যানতেন ম্যানতেন, ওগুলো সবই হচ্ছে ক্লাসিক্যাল, বা ইলেকট্রোম্যাগনেটিজমের যা যা পড়ছি ওগুলোও হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স কি? কোয়ান্টাম মেকানিক্সের ছোট্ট একটা জিনিস আপনারা একটু পড়ছেন, সেটা হচ্ছে অ্যাটমিক মডেল পড়ার সময়, রাইট? সেটা হচ্ছে আপনাদের আরও একটা জিনিস ছিল, ফিজিক্সে ফটো ইলেকট্রিক ইফেক্টও ছিল, রাইট? তো এই দু একটা জায়গায় হয়তো আপনারা একটু নাম টাম শুনছেন। তো আসলে মানে এইটা মানে সত্যি কথা বলতে গেলে ফিজিক্স পড়তে গেলে বা বুঝতে গেলে আপনি যদি হিস্ট্রি না জানেন তাইলে আসলে অনেক কিছুই বোঝা যায় না। মানে কিভাবে বলা যায় জিনিসটাকে, মানে ধরেন আমরা তো ভাবি যে ওকে আইনস্টাইন বা হচ্ছে ও শ্রোডিঞ্জার, ও আচ্ছা সেই ওরা তো জিনিয়াস ছিল, এগুলো অমুক তমুক, হ্যাঁ মানে তারা জিনিয়াস ছিল, ঠিক আছে, তাদের সময়ে তারা মানে কি বলে মানে এমন কিছু জিনিস তারা দেখতে পাচ্ছিল যেটা কন্টেম্পোরারি মানুষজন দেখতে পায় নাই, ঠিক আছে। সো অবভিয়াসলি তারা আর কি অনেক স্মার্ট ছিল ওই দিক দিয়ে, ঠিক আছে। বাট দ্য থিং ইজ দে আর নট গড, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে ধরেন আমরা কাইন্ড অফ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা ভাবি যে আচ্ছা এইটাই মনে হয় ট্রু, এইটার বাইরে কিছু নাই, ঠিক আছে। দ্য থিং ইজ আমরা আসলে মানে দ্য ওয়ে আই সি ফিজিক্স ইজ বেসিক্যালি আপনি একজন ডিটেকটিভ। আচ্ছা কি হচ্ছে আমি একটু চিন্তা করি, আচ্ছা এটা হচ্ছে, তাহলে আমি এমনি ডিসক্রাইব করতে পারলে দেখি নতুন কিছু প্রেডিক্ট করতে পারি কিনা, যে আচ্ছা এটা মানে প্যাটার্নটা খুঁজে পাই কিনা, ঠিক আছে। এইটাই হচ্ছে পুরো ফিজিক্স, ঠিক আছে, এটার বাইরে কিছু নাই, ওকে। তো এখন এই প্যাটার্ন খুঁজতে খুঁজতে আসলে কত ডিপ যাওয়া যায় এটাই হচ্ছে বিষয়। বাট দ্য থিং ইজ আমি যে কথাটা বললাম যে দে আর নট গডস, মানে এটার কথা বলতে যেটা বুঝাচ্ছি যে তারা কিন্তু এমন কিছু মানে হঠাৎ করে আর কি মানে জানতো না, ঠিক আছে, তাদের উপর ওহী নাজিল হয় নাই যে আচ্ছা এইটাই এই সূত্রটা এমনিই কাজ করে। যেমন কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে ভয়ের কারণ প্রবাবলি যেইটা, সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স কোর্স ছিল আন্ডারগ্রেডে, ঠিক আছে। তো যেটা করা হয় আমাদের কোয়ান্টাম মেকানিক্স কোর্সে আপনাকে শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা ধরায় দিবে, ধরায় সলভ করো। এখন কি করতেছি জানি না, ক্যালকুলেশন করতেই আসি, রেজাল্ট হচ্ছে, মার্কস আসতেছে হয়তো বা আসতেছে না, কেন হচ্ছে না তাও জানি না, ঠিক আছে। মানে দিছে একটা অ্যালগোরিদম করতেছি, ঠিক আছে, যে আচ্ছা এটা করতে হয়, এটা করতেছি, কেন করতেছি কী করতেছি কিছুই জানি না, ঠিক আছে। এবং আপনি যদি এই প্রশ্ন করে ফেলেন যে আচ্ছা শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা কই থেকে আসলো, এইটার কোনো উত্তর নাই, হ্যাঁ এটা কখনো কোথা থেকে প্রুফ করা যায় না, তাহলে মনে হয় নিশ্চয়ই আকাশ থেকে নাইমা আসছে এরকম একটা বিষয়, ঠিক আছে, আসমানি ইকুয়েশন টাইপের একটা বিষয়। তো আসলে ঘটনা হচ্ছে সব কিছুরই পিছনে হিস্ট্রি থাকে যে কেন এইটা আসছে, ঠিক আছে। এখন ওই হিস্ট্রি বলতে গেলে আসলে খুব কঠিন। তবে মানে আপনাদের কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট যেখানে টাচ করছেন সেটা হচ্ছে যে বললাম বোরের অ্যাটমিক মডেল, রাইট? তো কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্টের যখন আইডিয়াটা আসছিল এটা কিন্তু খুব একটা অসুবিধা ছিল না, বাট লেটার অন খুব সিম্পল আইডিয়াই যেই মানে ইমপ্লিকেশনগুলো দাঁড়া করাইছে,
এইগুলোর সাথে তখনকার যে মানে বস সায়েন্টিস্ট যারা ছিল এরাও আসলে মাইনা নিতে পারে না। যেমন কিছু কোটেশন হয়তো শুনবেন যে আইনস্টাইন যেরকম একটা কথা বলছে যে গড ডাজ নট প্লে ডাইস, তারপরে হচ্ছে যে আই উড লাইক টু বিলিভ দ্য মুন ইজ দেয়ার ওয়েন আই এম নট লুকিং অ্যাট ইট। ঠিক আছে, যে মানে ধরেন এরকম কিছু উইয়ার্ড ফেনোমেনা আছে। তারপরে ধরেন শ্রোডিঞ্জারের যে ইকুয়েশন, ইনফ্যাক্ট শ্রোডিঞ্জার নিজে মানে শ্রোডিঞ্জার আর আইনস্টাইন আর কি খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো মানে লাস্ট আর কি ক্লোজ হয়েছে আর কি। তো এবং মানে শ্রোডিঞ্জার হচ্ছে একটা চিঠি পাঠাইছিল আইনস্টাইনকে, এরা আমার ইকুয়েশনটা নিয়ে যে যা করতেছে আমার তো পছন্দ হইতেছে না, কী সব বলতেছে। ঠিক আছে, এইদিকে হচ্ছে আপনার বোর ছিল হইতেছে কাইন্ড অফ ইয়া টাইপের, রেবেল টাইপের আর কি। হ্যাঁ, যে মানে হ্যাঁ এইগুলা সব মানে কোয়ান্টাম মেকানিক্সে কিছু বোঝা যায় না, শুধু ক্যালকুলেশন করো অমুক তমুক হ্যান ত্যান ম্যান ত্যান। ঠিক আছে, যে এগুলা কিছু বোঝা যায় না, আমাদের পক্ষে বোঝাই সম্ভব না, এগুলা মানুষের বোঝার বাইরের জিনিস। মানে এক পক্ষ হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স না, ইট ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে, আবার বোর হচ্ছে যে এইটা সেন্স মেক করার কিছু নাই, দিস ইজ হাউ ইট ওয়ার্কস, শেষ। ঠিক আছে, এটার পিছনে আর কিছু নাই, এটাই হচ্ছে লাস্ট। বাট হোয়াট এভার দ্য থিং ইজ, সবাই এইটাতে অ্যাগ্রি করে কোয়ান্টাম মেকানিক্স ওয়ার্কস। ঠিক আছে, আমি যদি প্রেডিক্ট করতে চাই যে আচ্ছা একটা অ্যাটম কি করবে, ইফ ইউ হ্যাভ দ্য মিনস যে আচ্ছা এটা আসলে সলভ কেমনে করা যায়, ঠিক আছে, ওইটা যদি আপনি সলভ করতে পারেন শ্রোডিঞ্জারের ইকুয়েশন, দিস উইল গিভ ইউ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন এটা কেন এই অ্যান্সারটা দেয় জানি না। ঠিক আছে, এইটা এবং মানে দেয়ার ওয়াজ আ হিউজ কি বলে কনফারেন্স টাইপের ছিল, যে এখানে যে দুনিয়ার সব বস তখন 1900s যে ফিজিসিস্টরা ছিল। ঠিক আছে, মানে সবাই আর কি ওই কনফারেন্সে ছিল, ওটাকে হচ্ছে বলা হয় কোপেনহেগেন কনফারেন্স ছিল নাকি ইয়া ছিল, হ্যাঁ মানে ওটা তো আছে। এবং মানে মানে সম্মেলনের ইংলিশ কী হবে ভুলে গেছি। যাই হোক, কোপেনহেগেন একটা আর কি ইয়া হয়েছিল, সম্মেলন হয়েছিল, যেখানে আর কি সব বস ফিজিস্ট আসছিল এবং দে আর ডিবেটিং যে আচ্ছা কোয়ান্টাম মেকানিক্স আসলে কারেক্ট কিনা, বা আসলে এর কতটুকু কি কারেক্ট, হ্যান ত্যান ম্যান ত্যান এটসেট্রা। ঠিক আছে, তো ওইখানে তারা যেটা ডিসাইড করছে, ঠিক আছে, ফাইনালি সেটা হচ্ছে আমরা সেই মেথডেই কোয়ান্টাম মেকানিক্স শিখব। মেথডটার নাম হচ্ছে শাট আপ অ্যান্ড ক্যালকুলেট। ঠিক আছে, সো বেসিক্যালি হচ্ছে বুঝতে যায় না। ঠিক আছে, এই হচ্ছে মডেল, আপনি এটার মধ্যে ইকুয়েশনের মধ্যে ইনপুট দিবেন, রেজাল্ট আসবে, ডান। এইটা কেন হইলো, কি হইলো, এইগুলো নিয়ে আমরা কিছু চিন্তা করব না। ঠিক আছে, আচ্ছা, এবং মানে এগুলো নিয়ে যা যা চিন্তা করে মানুষজন, তো মানে আই ফিল লাইক যে মানে এইটা দিয়ে মানে কোয়ান্টাম মেকানিক্সের ইন্টারপ্রিটেশন বলে এগুলাকে, যে আচ্ছা কেন হচ্ছে। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে, মানে শাট আপ যদি না করেন, মানে তাইলে আসলে যদি চিন্তা করেন যে আচ্ছা কেন হচ্ছে, এইটা নিয়ে চিন্তা করতে গেলে মানুষজন অনেক থিওরি দাঁড়া করাইছে। তো এই সমস্ত থিওরির আসলে মানে কোনোটারই কোনো এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন এখনো নাই। ঠিক আছে, তবে এটার মধ্যে সবচেয়ে বেশি লাভ হয়েছে হচ্ছে কমিক্স রাইটারদের। ঠিক আছে, যেমন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন নামে একটা ইন্টারপ্রিটেশন আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার যে মাল্টিভার্স। তো এইটা নিয়ে তো যেই সুবিধাটা হয়েছে, মানে ইভেন বিফোর মানে অ্যাভেঞ্জার্স, এইটার মানে এমন কিন্তু না যে আপনাদের মানে ধরেন এই এমসিইউ এর আগে কোনো ইয়া ছিল না, বিশেষ করে স্পাইডার ভার্সটাস আসার পরে এখন এটা খুব পপুলার। বাট খুব সুবিধা ছিল কমিক্স রাইটারদের জন্য, যে আপনি কি বলে, আপনি একজন ক্যারেক্টারকে হয়তো মাইরা ফেললেন, পরের মানে ধরেন সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে মানে হয়তো একটা সিরিজে ব্যাটম্যানকে মাইরা ফেললেন, আরেকটা সিরিজে আবার ব্যাটম্যানকে ফিরে আনলেন, বা আরেকজন ব্যাটম্যান হইলো, হ্যান ত্যান ম্যান ত্যান। তো এখন এগুলো মার্চ কেমনে করুন, খুব ইজি, এরা ডিফারেন্ট ইউনিভার্স, শেষ। ঠিক আছে, মানে সবচেয়ে লাভ হয়েছে আর কি কমিক্স রাইটারদের। ঠিক আছে, ইনফ্যাক্ট মানে আসলে ফিজিক্স থেকে যেই আইডিয়াগুলো আসে, মানে ফিজিক্স বলেন বা মানে অন্যান্য জিনিসগুলো থেকে যে ফ্যাসিনেটিং আইডিয়াগুলো আসে, মানে অনেকগুলাই কিন্তু কাইন্ড অফ কি বলবো, মানে যেমন আমি যদি বলি যে আমাদের এখন এটা তো খুব রিসেন্ট ধরেন ঘটনা, এলিয়েনের আইডিয়াটা, এটাও কিন্তু ফিজিসিস্টদের দেওয়াই ছিল। ঠিক আছে, যে আচ্ছা আমাদের ইউনিভার্সের মানে একটা ক্যালকুলেশন করা হয়েছে, যদি ওর্স্ট কেস সিনারিও ধরা হয়, তো তাদের একটা এস্টিমেশন অনুযায়ী মানে যে মোটামুটি একটা ক্যালকুলেশনের কি জানি ইকুয়েশনটা আছে, নাম ভুলে গেলাম। তো সে তার ইকুয়েশন মোটামুটি রাফ ক্যালকুলেশন থেকে দেখাচ্ছে যে অ্যাটলিস্ট দেয়ার শুড বি 30 মোর প্ল্যানেটস যারা আর কি অলমোস্ট আর্থের মতোই
হ্যাবিটেবল, ঠিক আছে। তো তাহলে ওইখানেও আর কি ক্রিচাররা থাকবে। তো তারপরে এখন ওই তো রাইটারদের সুবিধা, ঠিক আছে। এখন ওই সমস্ত এলিয়েনরা আসলো, আইসা ধরেন বিভিন্ন বিভিন্ন কাহিনী, মানে এলিয়েন নিয়ে তোর কাহিনী শেষ নাই, মানে সব কিছুই, ঠিক আছে। এটা আমার খেয়াল নাই কার ইকুয়েশন ছিল, নামটাও মনে পড়ছে না, শুধু মনে পড়ছে সম্ভবত এফ দিয়ে নামটা ছিল, এরকম টাইপের কি একটা ইকুয়েশন জানি নাম আছে, ঠিক আছে। তো মানে একটু দেখতে হবে, আমি এটা ভুলে গেছি, শুধু আমার নাম্বারটা মনে আছে যে ওর হিসাবে আর কি, মানে খুব ওর্স কেস সিনারিওতে ও ধরছে যে আচ্ছা 30 অ্যারাউন্ড 30 আদার ওয়ার্ডস থাকা উচিত, ঠিক আছে। তো যাই হোক, মানে এখন ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা কিছু চিন্তা করবো না, আমাদের কাজ হলো যে এতদিন যেমন আমরা ফিজিক্স পড়ছি, ঠিক আছে, যেমন ফিজিক্স পড়লে ধরেন আমি যদি বলি যে আমাদের যা যা পড়ছি প্রাস বা প্রজেক্টাইল, ঠিক আছে, প্রজেক্টাইল মোশনের মানে আমরা পড়ছি যে আচ্ছা আমি যদি একটা অবজেক্ট নেই, অবজেক্টকে আমি যদি বলি যে এই দিকে এত কথার কথা 1 মিটার পার সেকেন্ড স্পিডে ছুঁড়ে মারছি ধরেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাইলে এটা আসলে কোথায় যেয়ে পড়বে, রাইট? এই ধরনের জিনিসপাতি আমরা পড়ছি, বা এক্স্যাক্ট মুভমেন্ট কীরকম হবে, এই ধরনের জিনিসপাতি আমরা পড়ছি। তো হ্যাঁ, মানে ফিজিক্সের কাজ হচ্ছে ধরেন এরকম কিছু যে প্যাটার্নটা খুঁজে বের করা, ঠিক আছে, আসলে কেন হইলো এটা যদি বের করতে পারেন তাইলে ভালো। যেমন আমরা বলি যে আচ্ছা এখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে m×g, তো এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এই ইয়াটা হচ্ছে প্যারাবোলা, তাই না? পড়ছেন না যে এই শেপটা হচ্ছে প্যারাবোলিক শেপ, মনে আছে? তো যাই হোক, তো ফিজিসিস্টদের কাজ হইলো যে ওকে প্যাটার্ন খুঁজে বের করছেন, ভালো কথা, এই প্যাটার্ন ইউজ করে আপনি এখন প্রেডিক্ট করেন যে এটা কোথায় যাবে, কি করবে, হ্যানত্যান ম্যানত্যান। যেমন এইটার একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন হইলো যে আমরা যখন কি বলে ক্রিকেটে যখন দেখি যে আচ্ছা স্ট্যাম্পে লাগলো কি না বলটা, ঠিক আছে, তো ওইটা যে প্রজেক্ট করে অবভিয়াসলি একদম এত ইজি মডেল ইউজ করে না, কারণ ওখানে স্পিন কন্ডিশন আছে, তারপরে হচ্ছে তো বৃষ্টি টিষ্টি হচ্ছে কি না, তারপরে হচ্ছে আপনার পিচের হার্ডনেস ফ্রিকশন সব কিছু হিসাব করে ওদের মডেলটা আরও কমপ্লিকেটেড। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে জিনিসটা হচ্ছে এরকম টাইপের, রাইট? যে তারা জানে যে আচ্ছা এটা শুরু হয়েছিল এই পজিশনে, তাইলে এটা যাবে হচ্ছে এই লাইন ফলো করে এখানে যাবে, স্ট্যাম্পে হিট করবে কি করবে না, ঠিক আছে। এখন ওর মধ্যে চিটিং করে কি করে না সেটা আমার বিষয় না, বাট দ্য থিং ইজ যে আপনি মডেলিং করে বাইর করতে পারবেন যে এটা এক্স্যাক্টলি কোথায় যাবে, রাইট? তো আমাদের কাজ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সেও একই কাজ, যে আমরা বের করব যে আসলে একটা পার্টিকেল কি কাজ করে, ঠিক আছে। তো এবং মানে ইভেন দো আমরা ছোটবেলা থেকে শিখতেছি যে আচ্ছা আসলে ছোট অ্যাটম ট্যাটম বা এই যে ইলেকট্রন এইগুলোর ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স কাজ করে, আর হচ্ছে বড় ওয়ার্ল্ডের ক্ষেত্রে মানে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমার কোয়ান্টাম মেকানিক্স কাজ করে, ভার্সেস হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য আমাদের জন্য নিউটনিয়ান মেকানিক্স কাজ করে। আসলে জিনিসটা আসলে এরকম না, কোয়ান্টাম মেকানিক্স শুড ওয়ার্ক এভরিওয়্যার, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে আমার আপনার জন্য কোয়ান্টাম মেকানিক্স কাজ করবে, বাট দ্য থিং ইজ আমাদের জন্য এইটা এতটাই নেগলিজিবল ইফেক্ট দেয় যেটা আসলে আমাদের মানে ওই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েই কাজ হয়ে যায়, ঠিক আছে। সো মানে কোয়ান্টাম মেকানিক্সের অ্যাকচুয়ালি এমন কোনো বাউন্ড নাই যে ঠিক এইটার পরে এই বাউন্ডারির নিচে কোয়ান্টাম মেকানিক্স, এই বাউন্ডারির উপরে মানে কোয়ান্টাম মেকানিক্স বাদ, এরকম কিন্তু কোনো বাউন্ড নাই, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে আপনাদেরকে আসলে খুব বেশি কিছু এগুলো বলে লাভ নাই, কোয়ান্টাম মেকানিক্স ইজ নট দি এন্ড অফ দ্য স্টোরি। যেমন উই নো যে দুইটা মোস্ট সাকসেসফুল থিওরি অফ মানে আওয়ার কারেন্ট জেনারেশন, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এই দুইটা আমরা জানি যে দুইটাই খুবই সাকসেসফুল। যেমন আমাদের লাইফ টাইমে আমরা একটা অ্যাচিভমেন্ট দেখছি যে গ্র্যাভিটেশনাল ওয়েভ, রাইট? এটা কিন্তু মানে 100 বছর আগে প্রেডিকশন করা, বাট ওইটা প্রমাণ পাওয়া যায় না, আমাদের লাইফ টাইমে প্রমাণটা পাইছি, ঠিক আছে। দুইটাই একই টাইমে ডেভেলপ হয়েছে, বাট দুইটা ইনকম্প্যাটেবল। দুইটাই ভালো প্রেডিকশন দেয়, বাট একটা আরেকটার সাথে ইনকম্প্যাটেবল, ঠিক আছে। সো দিস ইজ ডেফিনেটলি নট দি এন্ড অফ দ্য স্টোরি। আমাদের লাইফ টাইমেও হয়তো এরকম আমরা অনেক ব্রেক থ্রু দেখবো, ঠিক আছে, যেইগুলো আর কি মানে হয়তো সামনে আসবে। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট এই যে আমরা যা যা করতেছি এইগুলা আজকে ইনফ্যাক্ট আমরা যে কোয়ান্টাম মেকানিক্সের যে ফর্মুলেশনগুলো দেখবো এইগুলা জাস্ট 100 বছরের মতোই হয়েছে, বা ইনফ্যাক্ট 100 বছরের কম সম্ভবত, ঠিক আছে। 2025 সাল তো 1925-এও আসলে এইগুলা ফর্মুলেটেড হয় নাই। মানে কোয়ান্টাম মেকানিক্স এক একজনের মতো ইচ্ছা মতো করতেছিল, ঠিক আছে। পরে এক জায়গায় করা হয়েছে, আচ্ছা না মানে একজনের সাথে আরেকজনের উত্তর মিলতেছে না, এরকম টাইপের অবস্থা হয়ে গেছে, আচ্ছা না উই শুড ফিগার আউট যে আসলে কী হইতেছে, ঠিক আছে। তো স্পেসিফিক কিছু রুল ফলো করবো আমরা, যেগুলোকে ধরেন ম্যাথে আমরা বলতাম অ্যাক্সিওম, ঠিক আছে। বা ধরেন আমরা নিউটনিয়ান মেকানিক্সের যেরকম শুরুর তো একটা পজিশন লাগবে, যেমন নিউটনিয়ান মেকানিক্সে আমরা বলছি 3টা ল আছে, রাইট? যে নিউটনস
ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বলতে যা বুঝি আর কি, এই 3টা ল আমরা ফলো করবো। ঠিক সেরকম কোয়ান্টাম মেকানিক্সের কিছু ল না বলে এখানে বলা হয় হচ্ছে পস্টুলেট বা অ্যাক্সিওম, দুইটাই একই ওয়ার্ড, তো পস্টুলেট কথাটা সবাই ইউজ করে, এটাই ইউজ করবো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটগুলা মানে আপনাদের হচ্ছে নিলসেন অ্যান্ড চুয়াংয়ের বই থেকে একটু দেখেন, ঠিক আছে? আমি ইনফ্যাক্ট সেম সিকোয়েন্স ইউজ করবো না, 1 2 3 4 এরকম হয়তো করবো না, মানে আমার টার্গেট হচ্ছে 4টা পস্টুলেট দেখানো আপনাদেরকে, ঠিক আছে? তো অন্যান্য বইয়ে এগুলো একটু ছড়ানো ছিটানোভাবে আছে। আর যেমন হচ্ছে আমাদের এই যে বললাম যে আমাদের আন্ডারগ্রেডে যখন বই পড়ছি, তো আমাদেরকে কিসের পস্টুলেট ধুমাধুমে যে ক্যালকুলেশন করে কী করতেছি, মানে আসলে আমার বাউন্ড কতটুকু, কী নিয়ে কাজ করতেছি জানি না, ঠিক আছে? তো আপনাদেরকে ওইভাবে পড়ানো হবে না, আপনাদেরকে পড়ানো হবে পস্টুলেট হিসেবে যে এই হচ্ছে আপনার রুল, ঠিক আছে? মানে আমি যেটা সবসময় চিন্তা করি, উই আর প্লেয়িং এ গেম, ঠিক আছে? এই গেমের কিছু রুল আছে, ইউ হ্যাভ টু ফলো দিস রুলস, ঠিক আছে? যেমন ধরেন আপনি হয়তো কোনো ভিডিও গেম খেলতেছেন, ভিডিও গেম খেলা ধরেন কথার কথা আপনি হয়তো সুপার মারিও খেলতেছেন, হ্যাঁ? তা আপনি এখন বামে যাইতেছেন, আপনি লেফট কি তো চাইলে প্রেস করতেই পারেন, ধরে রাখতেই পারেন, ঠিক আছে? কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আপনার গেমে আসলে বাম দিকেই যাইতে হবে, ঠিক আছে? আপনাকে তো বাম দিকে ব্লক করে রাখতেই পারে, রাইট? সো দ্য থিং ইজ, ম্যাথমেটিক্স হচ্ছে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ভার্সেস কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ওই সমস্ত রুলগুলো যেগুলো আপনাকে কাইন্ড অফ ইয়ে করে দিচ্ছে, বাউন্ডারি তৈরি করে দিচ্ছে, এর বাইরে যাওয়া যাবে না। কথাটা বোঝা গেছে? মানে দ্য থিংস ইউ আর অ্যালাউড টু ডু ইজ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? মানে কোয়ান্টাম মেকানিক্সের এই পস্টুলেটগুলো যদি ফলো করে দেন ইটস ফাইন, যদি ফলো না করে ওই ম্যাথমেটিক্স দিয়ে কোনো লাভ নেই, ওটা বাদ, ওইটার কোনো মানে ওটা বাদ হিসাব থেকে। কথাটা বুঝতে পারছেন? সো আপনি বাটন ইচ্ছা পড়লে মানে চাইলে চাপতেই পারেন, বাট দ্যাট ডাজেন্ট মিন যে ওইটার কারণে আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেই টাইপের কিছু হবে, ঠিক আছে? ওটা ইউ হ্যাভ টু ফলো সাম রুলস, যেটা গেম যে রুলগুলো সেট করে দিচ্ছে সেইগুলো। তো আমাদের এখানে কোয়ান্টাম মেকানিক্স ইজ দ্য গেম, মানে রুল অফ মানে দ্য গেম, ঠিক আছে? যে আমাদের যে গেমটা খেলবো সেইখানে আমাদের কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে আমাদের রুলগুলো। কথাটা বুঝতে পারছি? তো আসেন দেখি আমি ফার্স্ট পস্টুলেটটা বলি, তাইলে আপনারা হয়তো কিছুটা আইডিয়া পাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো কোয়ান্টাম মেকানিক্সের শুরুতে আচ্ছা এক কাজ করি, পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, মানে এইগুলা কাউন্টিংটা এক একজন এক একভাবে করে, তো আমি 4টাই বলতেছি আর কি, ঠিক আছে? তো এবং আজকেই হয়তো সবগুলো বলবো না, ঠিক আছে? আমরা কি মিন করার চেষ্টা করতেছি এটা একটু বোঝার চেষ্টা করে যাবো। সো ধরেন আমি 1 নাম্বার পস্টুলেট হয়তো যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি একটা কোয়ান্টাম সিস্টেম নিয়ে কাজ করেন, হোয়াট ইজ আ কোয়ান্টাম সিস্টেম? যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে? আপনিও একটা কোয়ান্টাম সিস্টেম হইতে পারেন ইফ ইউ আর ওয়ার্কিং আন্ডার দ্য রুলস অফ কোয়ান্টাম মেকানিক্স। তো আমরা তো এত বড় সিস্টেম নিয়ে কাজ করবো না, আমরা হয়তো একটা ছোট্ট অ্যাটম নিয়ে, ছোট্ট একটা ইলেকট্রন নিয়ে বা ছোট্ট একটা ফোটন নিয়ে কাজ করব, ঠিক আছে? তো চিন্তা করেন তাহলে হয়তো একটা হাইড্রোজেন অ্যাটম চিন্তা করেন, হাইড্রোজেন অ্যাটমের চারপাশে একটা ইলেকট্রন ঘুরতেছে, রাইট? এবং আপনারা তো ছোটোবেলায় পড়ছেন যে এটা আসলে হায়ার মানে এনার্জি লেভেলে যাইতে পারে, তারপরে হচ্ছে আরও কি জানি ছিল এসপিডিএফ, অত ডিটেলস আমি যাব না, ঠিক আছে? তো মানে এই যেগুলো তো পড়ে গেছি, এসপিডিএফ কই থেকে আসছে এগুলো কিন্তু কিছু জানি না, ঠিক আছে? এবং এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে কত ম্যাথমেটিক্স, ওইটা আসলে সম্ভব না আর কি, ঠিক আছে? তো এরকম আর কি, আমরা অনেক কিছুই আসলে শিখছি কিন্তু আসলে অ্যাকচুয়ালি মানে ভিতরে কি চলতেছে সেটা এখনো জানি না। তো যাই হোক, বাদ দিই। তো আমাদের এইরকম কোনো একটা সিস্টেম নিয়ে যদি কাজ করি, আইসোলেটেড একটা সিস্টেম, ঠিক আছে? মানে ধরেন আইসোলেটেড সিস্টেম বললে আপনারা কল্পনা করতে পারেন পুরা ইউনিভার্সে ওই হাইড্রোজেন অ্যাটম বা ওই ফোটন বা ওই ইলেকট্রন ছাড়া আর কিছুই নাই, যাকে নিয়ে কাজ করতেছেন ওইটা ছাড়া আর কিছুই নাই আপনার ওই ইউনিভার্সে, ঠিক আছে? ও একাই আছে, হ্যাঁ, নো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, ঠিক আছে? কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স নাই। তো এরকম যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেম নিয়ে কাজ করেন, তাহলে ওই সিস্টেমটাকে ডেসক্রাইব করার জন্য কি দিয়ে ডেসক্রাইব করব? যেমন ধরেন আমি মানে আপনাদেরকে একটু ক্লাসিক্যাল মেকানিক্সে যা যা শিখছি সেইগুলোর সাথে একটু রিলেট করে পড়াই, ঠিক আছে? একটু আগে আমি প্রজেক্টাইলের ছবি আঁকলাম না? তো আমি যদি আপনাকে ওই ইয়াটা বুঝাইতে চাই যে স্টার্টিং কন্ডিশন হচ্ছে এইটা, আমি হয়তো বলবো যে আচ্ছা এইটা ওই যে 1 মিটার পার সেকেন্ডে ছোড়া হয়েছিল এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, এই দুইটা ইনফরমেশন যদি বলে দিই, ইজেন্ট ইট এনাফ? আপনি এখান থেকে বাকি সমস্ত কিছু যে কত দূরে গিয়ে পড়বে, কি এক্স্যাক্ট কি শেপ ফলো করবে, এগুলো সব বের করে ফেলতে পারবেন না? ঠিক আছে?
তো এই দুইটা নাম্বার আমার ওই সিস্টেমটাকে, যে একটা প্রজেক্টাইলের সিস্টেমকে ডেসক্রাইব করে। অ্যান্ড আমি আবার এইটাও বলতে পারি, আচ্ছা আমি তো যেটা বললাম এটা তো আসলে মানে ধরেন গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে মারছি, হোয়াট ইফ আমি এটা একটা মানে বিল্ডিংয়ের উপর থেকে ছাদের থেকে ফেলতেছি, তখন আবার হাইটের ইনফরমেশনটাও দেওয়া লাগতো, রাইট? সো হাইট হয়তো 50 মিটার, এরকম আরেকটা ইনফরমেশন হয়তো দেওয়া লাগতো। তো আইদার ওয়ে আপনার এই পুরো সিস্টেমটাকে ডেসক্রাইব করার জন্য ইউ নিড সাম নাম্বারস। অ্যাগ্রিড? কতগুলো নাম্বার দরকার হয়। আচ্ছা, তো ঠিক আছে, নাম্বার দরকার হইলেও ভালো কথা। বাই দ্য ওয়ে, ডিগ্রি মিগ্রি এখন আমরা বড় হয়ে গেছি, আস্তে আস্তে রেডিয়ানের দিকেই যাই, এটা দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে? তো হ্যাঁ, কতগুলো নাম্বার, মানে ডিগ্রিটা তো আবার নাম্বার না, এই জন্য আর কি কেমন জানি লাগে, ঠিক আছে? তো যাই হোক, এই যে কতগুলো নাম্বার আমাকে যদি আপনি বলে দেন, ঠিক আছে, ইনফ্যাক্ট আপনি যদি এই নাম্বারগুলোকে জাস্ট একটা কি বলে ব্র্যাকেটে পরপর বলে দেন যে আচ্ছা 3টা নাম্বার দিয়ে দিছে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে আমার স্পিড, আর এটা হচ্ছে কোন অ্যাঙ্গেলে মারছে, তাহলে ইউ আর ডান। সব ইনফরমেশন কম্প্যাক্ট হিসেবে হয়ে আপনার কাছে চলে আসছে। এখন বাকি ক্যালকুলেশন কত দূরে যাবে, যা ইচ্ছা জিজ্ঞেস করেন, আমি বলে দিতে পারবো, রাইট? আইডিয়াটা তো এরকম। তো এইটাকে বলা হয় হচ্ছে স্টেট। অবজেক্টটা কোন স্টেটে শুরু করছে বা কোন স্টেট থেকে মানে করছে সেটা আমি বললাম, মানে ইনিশিয়াল স্টেট হচ্ছে এটা। আমরা বলতাম না যে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বা এটসেট্রা এটসেট্রা। তো ঠিক সেরকম এটা শুধু ভেলোসিটিটা, সব ইনফরমেশনই এখানে আছে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেট। একটু পরে হয়তো অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হবে, স্পিডটা একটু চেঞ্জ হবে, হাইটটা একটু চেঞ্জ হবে, নতুন আরেকটা স্টেটে যাবে, রাইট? সো স্টেট কিছুটা চেঞ্জ হইল। তো এরকম করে প্রতি মোমেন্টে অবজেক্টটা কোথায় যাবে পুরাটার আপনি একটা মানে সবগুলোকে কাইন্ড অফ স্টেট আকারে লিখে দিতে পারবেন না যে আচ্ছা এই মানে এত সেকেন্ড পরে এইটুকু হইলো, এত সেকেন্ড লেখা তো সম্ভব, রাইট? সো এই 3টা নাম্বার, সো একটা 3/1 রিয়েল নাম্বারের একটা যদি ভেক্টর দেওয়া হয়, দ্যাট শুড বি মোর দ্যান এনাফ টু ডিসক্রাইব দিস সিস্টেম। সবাই কি বুঝতে পারছি? ঠিক সেরকম আপনাকে যদি আমি একটা কোয়ান্টাম সিস্টেম দেই, কোয়ান্টাম সিস্টেম বলতে ওই তো এরকম একটা সিস্টেম দিলাম, বাট ইউ ইউজ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, ইনস্টেড অফ ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে? তো যাই হোক, এরকম আপনাকে যদি একটা আইসোলেটেড সিস্টেম দেওয়া হয়, তাহলে ওই সিস্টেমটাকে ডেসক্রাইব করার জন্য আপনার একটা ভেক্টর লাগে, যেটাকে আমরা স্টেট ভেক্টর বলি। এখানেও যেরকম এটাকে স্টেট ভেক্টর বলতে, মানে এটা একটা স্টেট, তো এরকম ভেক্টর আকারে লিখতেছি, সো ইউ ক্যান কল ইট আ স্টেট ভেক্টর। ঠিক সেরকম এখানে আমরা একটা স্টেট ভেক্টর বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, পার্থক্য কি? সো একটা আইসোলেটেড সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য একটা স্টেট ভেক্টর দরকার হয়। তো আপনারা এখন অলরেডি অনেক কিছু জেনে গেছেন। যখনই আপনি বলতেছেন আচ্ছা ভেক্টর, দেন আই শুড আস্ক যে এটার ভেক্টর স্পেসটা কেমন বা কি, হ্যান ত্যান ম্যান ত্যান, ঠিক আছে? তো এইখানে ওইটার উত্তর হলো এটা একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস। সো ইউ ইউজ কমপ্লেক্স নাম্বারস, ঠিক আছে, ফার্স্ট অফ অল। আচ্ছা, সেকেন্ডলি, শুধু কমপ্লেক্স ভেক্টর স্পেস না, অ্যাকচুয়ালি উই আর টকিং অ্যাবাউট হিলবার্ট স্পেস। মনে আছে কি হিলবার্ট স্পেস কি জিনিস? ভুলে গেছেন? ওকে, সমস্যা নেই। হিলবার্ট স্পেস মানে হইল, মানে আমি সবসময় এটা মনে রাখি, হিলবার্ট স্পেস হচ্ছে ভেক্টর স্পেস প্লাস এর সাথে ইনার প্রোডাক্ট থাকবে, ঠিক আছে? মানে আপনার যদি ইনার প্রোডাক্টের ফিচারটা অ্যাড করেন, তাইলেই ওটা ভেক্টর স্পেস হয়ে যায়। আচ্ছা, আই থিঙ্ক আই শুড অলসো মেনশন যে এটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস। আরেকটা জিনিস আছে হচ্ছে কশি কমপ্লিটনেস। তো কশি কমপ্লিটনেস নিয়ে আসলে আপনাদের চিন্তা করা, আচ্ছা এটা ব্র্যাকেটে লিখে রাখি, নাইলে আসলে দিস ইজ নট এক্স্যাক্টলি কারেক্ট। তো ঠিক আছে, তবে এইটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, কারণ আমরা ফাইনাইট ডিমেনশনে কাজ করব, সেখানে আপনার সবসময় কশি কমপ্লিট হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে হিলবার্ট স্পেস। সো বেসিক্যালি আপনার হিলবার্ট স্পেস থাকতে, মানে আমি যদি বলি যে একটা আইসোলেটেড সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য একটা স্টেট ভেক্টর লাগে ফ্রম আ হিলবার্ট স্পেস, এই কথাটুকু বলার মধ্যে অনেক কথা নিহিত আছে। তার মানে আপনি ওটা একটা ভেক্টর স্পেস, সো ভেক্টর স্পেসে যা যা করা যায় সবই অ্যালাউড, যোগ করা যাবে, স্কেল করা যাবে, ঠিক আছে, বিয়োগ করা যাবে। আচ্ছা, তারপর কমপ্লেক্স যেহেতু, সো কমপ্লেক্স নাম্বার ইউজ করা যাবে, কমপ্লেক্স নাম্বার দিয়ে স্কেল করা যাবে। তারপর আবার যেহেতু বলতেছি হিলবার্ট স্পেস, সেহেতু ইনার প্রোডাক্টও থাকবে। ইনার প্রোডাক্ট থাকা মানে আপনি এখানে একটা থাকবে, আপনি অর্থোগোনাল দুইটা ভেক্টর বলতে পারবেন, তারপর বলতে পারবেন হচ্ছে এদের নর্ম এত, লেন্থ এত, এটসেট্রা, এই ধরনের কথাবার্তা বলতে পারবেন, রাইট? সো মানে যখনই আমি হিলবার্ট স্পেস বলবো তখনই বুঝবেন ভেক্টর স্পেস, কমপ্লেক্স ভেক্টর স্পেস প্লাস ইনার প্রোডাক্ট,
সো ইনার প্রোডাক্ট রিলেটেড যা যা আছে, যেমন ধরেন নর্ম, অর্থোগোনালিটি, তারপরে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট নেওয়া, এই তিনটা জিনিস আছে। তারপরে যখনই আমি ভেক্টর স্পেস বলবো তখনই বুঝবেন বেসিস আছে, ডিমেনশন আছে, তার একটা লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের আইডিয়া আছে, ঠিক আছে, এই ধরনের অনেক কিছুই আছে আর কি, ঠিক আছে। তো যা যা শিখছি সব অ্যালাউড, এই একটা লাইনের মধ্যে মানে একটা কথার মধ্যে সব চলে আসছে, ঠিক আছে। সো মানে জিনিসগুলো খুবই সিম্পল, বৈশা বৈশা নাম দিছে আর কি অনেক রকম, ঠিক আছে। তো কঠিন কঠিন নাম দেখা ভয় পাওয়াটা মানে না পাইলে ভালো হয় আর কি, ঠিক আছে। ভয় তো লাগবেই, এমন একটা নাম দিলে তো আমিও ভয় পাবো, ঠিক আছে। তো আইডিয়াটা তাইলে কি দাঁড়াইলো? সো পস্টুলেট 1 হচ্ছে, আচ্ছা আমি এক্স্যাক্ট হয়তো ওয়ার্ডিং মেনটেন করছি না, সো মুখস্থ করার কিছু নাই, আমি যা বুঝতেছি সেটা লিখতেছি, ঠিক আছে। অ্যান আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেম। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি কিন্তু কোনোবার বলতেছি না যে কোয়ান্টাম সিস্টেম বলতে আসলে কি বুঝাচ্ছি। মানে এগেইন কোয়ান্টাম সিস্টেম কিন্তু আপনিও একটা কোয়ান্টাম সিস্টেম হইতে পারেন, আপনার যে কোটি কোটি পরমাণু আছে সেগুলো নিয়ে আর কি আপনি একটা বড় সিস্টেম হইতে পারেন। সো ছোট না বড় না কয়টা অ্যাটম আছে বা কয়টা আছে এগুলো কিছু বলতেছি না। সো সাম কোয়ান্টাম সিস্টেম, ঠিক আছে, যে কোনো কিছুই হইতে পারে এটা, ঠিক আছে। ক্যান বি described by, আচ্ছা এখানে আরেকটা কথাও বলবো, ইউনিট ঠিক আছে। সো ইউনিট স্টেট ভেক্টর বলতে কি বুঝাচ্ছি? নর্ম 1 হবে, লেন্থ 1 হবে। ইউনিট ভেক্টর বলতে আমরা লেন্থ 1 বুঝি না, ঠিক আছে। তো এইটা যেরকম, এটা ডেফিনেটলি এর লেন্থ 1 না, তাই না? তো এটা নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো, যে ভেক্টরগুলো নিয়ে কথা বলবো সেগুলো একটা ইউনিট স্টেট ভেক্টর হইতে হবে। সো আপনাকে যদি আমি একটা বলি যে একটা ইউনিট স্টেট ভেক্টর দেই ফ্রম সাম হিলবার্ট স্পেস, ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন আচ্ছা হ্যাঁ দিস ক্যান ডিসক্রাইব মানে কি বলে একটা কোয়ান্টাম সিস্টেম, কোন একটা আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেমকে ও ডিসক্রাইব করতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি কি এখানে বলছি ডিমেনশন কত? ঠিক আছে, আপনার কোয়ান্টাম সিস্টেমটা যদি বড় হয় ডিমেনশন অনেক বেশি হবে, আপনার কোয়ান্টাম সিস্টেমটা যদি ছোট হয় তাহলে ডিমেনশন অনেক কম হবে, ঠিক আছে। সো ধরেন 1/1 বলে তো কিছু হয় না আসলে, কারণ 1/1 বলা যেই কথা, 1/1 ভেক্টর বলা যেই কথা, স্কেলার নাম্বার আসলে একই কথা, একটা নাম্বারই জাস্ট, ঠিক আছে। 1/1 ম্যাট্রিক্স আর স্কেলার একই জিনিস আসলে কাইন্ড অফ, ঠিক আছে। তো এই জন্য আসলে মানে মিনিমাম যেটা হয় কাইন্ড অফ বলতে পারেন সেটা হচ্ছে আমরা একটা 2/1 নাম্বারের কথা বলতে পারি। সো ডিমেনশন 2, ঠিক আছে। তো নাম্বারটা হয়তো আমি কি দিতে পারি, আচ্ছা আপনাদেরকে একটা এক্সাম্পল আগে দেই। ধরেন এই ভেক্টরটার ফার্স্ট কম্পোনেন্ট কত? 1/√2। সেকেন্ড কম্পোনেন্টটা কত? -i/√2। আপনাদের কি -i দেখে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? না, কারণ আমি তো বলছি যে এটা যেহেতু হিলবার্ট স্পেস, সো দ্যাট মিনস দিস অলসো ইনক্লুডস কমপ্লেক্স নাম্বারস, ঠিক আছে। আচ্ছা এখন এইটা ইউনিট 1 কিনা একটু চেক, মানে ইউনিট কিনা ইউনিট ভেক্টর কিনা এটা একটু চেক করা লাগবে। বাট যদি হয় তাইলে দিস ক্যান সাকসেসফুলি ডিসক্রাইব সাম কোয়ান্টাম সিস্টেম। এখন কোয়ান্টাম সিস্টেমটা দেখতে কেমন ওইটা নিয়ে পরে কথা বলি, ঠিক আছে। এটা মানে ধরেন আপনার মাল্টিপল ডিফারেন্ট সিনারিও, এইটার ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন তো সেম হইতেই পারে, ঠিক আছে। মানে ধরেন আপনি ম্যাথ দেখে বলতে পারেন না যে আচ্ছা এটার ফিজিক্সটা দেখতে এরকম, আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি যে ওকে দেখেন এই এক্সাম্পল এইটার একটা স্টেটকে দেখেন এমনে লেখা যায়, এরকম হয়তো এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। কারণ আমার কাছে মনে হয় যে মাথায় একটা মডেল থাকা দরকার, যে আসলে একটা এক্সাম্পল থাকা দরকার যেটার উপর বেসিস করে আমরা কাজ করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি এটাকে একটা নাম দিই, এটা তো একটা ভেক্টর এবং এটা একটা কলাম ভেক্টর, তাহলে এটাকে কেট দিয়ে লেখা যায়, মানে কেট নোটেশন আমরা এখন ইউজ করা শুরু করব। সো কেটের মধ্যে আমি এটাকে চাইলে ABCD যে কোনো কিছুই লিখতে পারি, ঠিক আছে। তবে এটা একটা কনভেনশন বলতে পারেন, যেমন আমরা একটা আননোন ভ্যারিয়েবল বললেই প্রথমে চিন্তা করি ওকে ওইটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক সেরকম কোয়ান্টাম মেকানিক্সে এটাকে সাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কোনো স্পেশাল রিজন নাই, ঠিক আছে। যেমন আপনারা হয়তো কিছু ভিডিও দেখে থাকবেন, যেমন যে শ্রোডিঞ্জারের ক্যাটের ভিডিওতে
মিড ফিজিক্স বলে একটা ইয়া আছে, চ্যানেল আছে, ও হচ্ছে এখানে ডিরেক্টলি বিড়াল লাগায় দেয়, ঠিক আছে? তো ডিরেক্টলি বিড়াল লাগায় দেয়। তো আপনি কেটের মধ্যে যাই দেন না কেন, আপনার যেটা সুবিধা হবে ওইটা বোঝানোর জন্য আপনি যা ইচ্ছা তাই দিবেন, ঠিক আছে? মানে আপনি মানে কেট বললেই আপনি বুঝতে পারতেছেন ওকে দিস ইজ আ কলাম ভেক্টর। এখন আপনার একটা লেভেল দরকার, লেভেলটা কি ইউজ করবেন দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে? যেমন এখন অনেকে তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভ্যারিয়েবলের নামগুলা যেহেতু ইউনিকোড সাপোর্ট করে, অনেকে ইমোজি ইউজ করে ভ্যারিয়েবলের নামের জন্য, ঠিক আছে? তো এখন করতে পারেন, কেউ আটকাবে না আর কি। তো হ্যাঁ করতে পারেন, তবে যেটা মানে নর্মালি ইউজ করা হয় সেটা হচ্ছে সাই, ঠিক আছে? তো মানে এই যে দেখেন এই সেম জিনিসটাই যদি আমাকে সাই না দিয়ে আমাকে যদি বলা হয়তো ওকে দিস ইজ এ ইউনিট ভেক্টর এ, তাইলে আমি হয়তো অনেক কমফোর্টেবল ফিল করতাম, ঠিক আছে? এখন সাই দিলে মনে হয় আই হাই এটা আবার কি জিনিস, ঠিক আছে? তো এরকম কিছু মানে হুদাই ভয় পাওয়ানোর মতো জিনিস কাজ কারবার করে, ম্যাথমেটিশিয়ানরা বেশি করে, ফিজিসিস্টরাও অনেক করে, ঠিক আছে? তো বা একাডেমি আসলে পুরাটাই আসলে এই জিনিস, মানে সহজ জিনিসকে যত কঠিন করে আর কি রিপ্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে তাদের জীবনের সার্থকতা। আচ্ছা লাইভ জ্বলছে, ঠিক আছে? তো মানে হ্যাঁ, মানে আমি আসলে ওই মতের পক্ষপাতী না, ঠিক আছে? তো যাই হোক, এখন এইটা হলো সাই। সাই একটা কেট, ঠিক আছে? দিস ক্যান রিপ্রেজেন্ট সাম, কি বলে, আমাদের একটা কোনো সিস্টেম হয়তো রিপ্রেজেন্ট করতে পারে, সমস্যা নাই, যদি এটা একটা ইউনিট ভেক্টর হয়, ঠিক আছে? আচ্ছা এটা কি ইউনিট ভেক্টর কিনা চেক করবো কেমনে? নর্ম 1 হইতে হবে। আচ্ছা নর্ম বলতে কি বুঝায় আমি একটু আরেকবার মনে করাই দেই। নর্মের ডেফিনেশন হচ্ছে ইনার প্রোডাক্টের মাধ্যমেই দেওয়া হয়, ঠিক আছে? কোনো একটা ভেক্টর যদি থাকে, দুইটা দাগ দিয়ে, আমরা ছোটবেলায় একটা দাগ দিছি, দুইটা দাগ দিয়েও বোঝানো হয় অনেক সময়, ঠিক আছে? কারণ একটা দাগ দিলে অনেক সময় অ্যাবসলিউট ভ্যালু বোঝায়, তো ওইটার সাথে পার্থক্য করার জন্য আমরা হচ্ছে ভেক্টরের নর্ম লেন্থ বোঝানোর জন্য এরকম ডাবল দাগ দেয়, দেখবেন হায়ার এডুকেশনে, ঠিক আছে? তো এইটার ডেফিনেশন, যে কোনো ভেক্টরের নর্মের ডেফিনেশন হচ্ছে সবসময় নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করবেন, করার পরে স্কোয়ার রুট নেবেন। মনে আছে কি? ওই যে দেখাইছিলাম যে আমাদের যদি এ একটা ভেক্টর হয়, এ এক্স এ ওয়াই, আমরা তো বলি এইটার লেন্থ হচ্ছে, আচ্ছা এইটার লেন্থ হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, মানে যে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে, রাইট? তো ঠিক ওই জিনিসটাই এখানে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এই পার্টটা কই থেকে আসে? আমি যে বলছিলাম যে আপনারা যদি ডট প্রোডাক্ট করেন তাহলে কিন্তু ওই সেম জিনিস আসে। তো নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেবেন, কমপ্লেক্স নাম্বার নিলে ইট ওয়াজ প্রমিসড, ইনার প্রোডাক্টের ডেফিনেশনে ইট ওয়াজ প্রমিসড যে দিস শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, সো দিস শুড বি আ নন নেগেটিভ নাম্বার, 0 হবে বা পজিটিভ নাম্বার হবে। সো আপনি এটা স্কোয়ার রুট নিলে একটা সুন্দর নাম্বার পাবেন, ঠিক আছে? তো দিস শুড বি, আমাদের এখান থেকে যদি এটা ইউনিট স্টেট ভেক্টর হইতে হয়, দিস শুড বি 1, রাইট? এইটাই তো আমাদের কন্ডিশন। তো আমরা একটু চেক করে দেখি হয় কিনা। আমাদের এখানে এক্সাম্পল, ঠিক আছে? আমাদের এই এক্সাম্পলের জন্য আসলে 1 হয় কিনা দেখি, মানে হইতে পারে আমি এক্সাম্পল যেটা লিখছি হয়তো ভুল লিখছি, তো একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে অনেক জেনেরিকভাবে পড়াইছি, মানে ধরেন মানে স্যার জেনারেলাইজভাবে পড়াইছি, যেটাতে ধরেন বলছি ভেক্টর স্পেসের কোনো ইনহেরেন্ট স্ট্রাকচার নাই, অনেক কিছু হতে পারে, ফিবোনাচি সিরিজ হতে পারে, অমুক তমুক। এখন আবার ভুলে যান, এখন আবার হচ্ছে এই হচ্ছে আপনার নর্মাল ভেক্টর, মানে এইভাবেই চিন্তা করবেন। আর হইল আমাদের যখন এটার ধরেন এটা তো কেট ছিল, বলছিলাম এটা ব্রা, এটা ডিফাইন করা হয়েছিল কিভাবে, যে আমাদের কেটের ড্যাগার, শুধু ট্রান্সপোজ না, ড্যাগার হচ্ছে বা হারমেশিয়ান অপারেটরও বলা হয় এটাকে, হারমেশিয়ান কনজুগেট অপারেশনও বলা হয়। এইটা মানে হচ্ছে ট্রান্সপোজের মতো দেখতে, ট্রান্সপোজ করাই লাগবে, সাথে আবার কি করতে হবে? কনজুগেট করতে হবে। কনজুগেট করতে যদি ভুলে যান তাইলে কিন্তু এইখানে দেখবেন স্কোয়ার রুটের নিচে নেগেটিভ নাম্বার চলে আসবে, ঠিক আছে? সো কনজুগেটটা করতে হবে, ওকে? আচ্ছা দেখি এটা একটু কম্পিউট করেন, আপনারা নিজেরা নিজেরা করেন, দেখেন পারেন কি না। আমি এখানে করে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে এইটাকে ট্রান্সপোজ করব, তারপর এটাকে পরে কনজুগেট করব, আগে পরে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ট্রান্সপোজ করলে পাবো হচ্ছে 1/√2 মাইনাস i/√2, ট্রান্সপোজ করছি, এরপর এটার কনজুগেট নেওয়া লাগবে, কমপ্লেক্স কনজুগেট। তো 1/√2 এর কমপ্লেক্স কনজুগেট কি? হ্যাঁ এটা ভুলে যায় না অনেকে, -1/√2 লিখে দেন, ঠিক আছে? শুধু কিন্তু ইমাজিনারি পার্টটা ফ্লিপ করবে, ঠিক আছে? তো এখানে 1/√2 হবে, আর এইটার কমপ্লেক্স কনজুগেট i/√2 হবে, মানে -i এর জায়গায় i লিখে দিবেন,
সো আমি এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। ইনার প্রোডাক্ট কম্পিউট করার জন্য কি জাস্ট গুণ করতে হবে ওদেরকে, ঠিক আছে? তো দেখি কি হয়, ইকুয়াল আসলে 1 এর মতো হয় কিনা দেখি। আচ্ছা এক কাজ করি, একবারে স্কোয়ার রুটের মধ্যে না বসে আগে একটু কম্পিউট করে নিই। আপনাদের তো অনেক জায়গা আছে, আপনারা নিচে লেখেন, আমি এখানে লিখতেছি। আচ্ছা গুণ করলে কি হয়, 1/√2 টাইমস 1/√2 প্লাস i/√2 টাইমস মাইনাস i/√2। তো এখন যদি গুণ করি এখানে হাফ আসে, আর এখানে 1/√2 1/√2 হাফই আসে। আচ্ছা আর এখানে আসে মাইনাস আই স্কোয়ার্ড। মাইনাস আই স্কোয়ার্ডের ভ্যালু কত? আই স্কোয়ার্ডের ভ্যালু -1, সো মাইনাস আই স্কোয়ার্ডের ভ্যালু 1, সো এখানে আসলে হাফই থাকবে, সো 1। সো এইটার ভ্যালু 1 আসছে। সো এখানে যদি কম্পিউট করি স্কোয়ার রুট অফ 1 হচ্ছে 1। ডান। সো হ্যাঁ, আমি যেই ভেক্টরটা ইনিশিয়ালি লিখছিলাম এটা কি একটা ইউনিট ভেক্টর, লেন্থ 1 আসছে মানে এটা একটা ইউনিট ভেক্টর, অ্যান্ড দিস ইজ ফ্রম মানে হিলবার্ট স্পেস। সো সমস্যা নাই, এটা দিস ক্যান ডিসক্রাইব আ কোয়ান্টাম সিস্টেম। আচ্ছা এটার ডিমেনশন কত? 2 ডিমেনশনাল, কারণ দুইটা নাম্বার আমরা এখানে লিখছি। আচ্ছা এরকম 3 ডিমেনশনাল ভেক্টরও পসিবল যাদের লেন্থ 1, 4 ডিমেনশনাল পসিবল, 100 ডিমেনশনাল পসিবল, ঠিক আছে? তো মানে কোয়ান্টাম সিস্টেম ক্যান বি ভেরি লার্জ, কোনো সমস্যা নাই। তবে এইটা হচ্ছে সবচেয়ে ছোট, ডিমেনশন 2 হচ্ছে সবচেয়ে ছোট ইউজফুল। এর নিচে হইলে আসলে ওটা জাস্ট কমপ্লেক্স একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ওইটার জন্য আর আলাদা করে কোনো ভেক্টর স্পেস বা ভেক্টর এইগুলো কথাবার্তা হয়তো আমরা বলবো না, তাই না? কারণ ওটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা নাম্বারই হয়ে যায়। সো দিস ইজ দ্য স্মলেস্ট কি বলে ইউজফুল কোয়ান্টাম সিস্টেম ইউ ক্যান হ্যাভ, ঠিক আছে? তো এইভাবে আমি এরকম আরও অনেক স্টেট লেখা পসিবল ছিল না, যেখানে এটা হয়তো আলফা, এটা হয়তো বিটা, দুইটা কমপ্লেক্স নাম্বার। আই হ্যাভ টু মেক শিওর যে এটা নর্ম হচ্ছে 1। তো নর্ম বের করার জন্য তো এইভাবে বের করতে পারেন, অথবা সহজ হিসাব হচ্ছে আপনি এই দুইটারই মানে আরেকটা সহজ প্রসেস ছিল, যেটা আসলে দেখবেন যে ক্যালকুলেশনের সাথে সেম জিনিসই দেয়। আলফা মডের স্কোয়ার্ড, এখানে মড নেওয়াটা জরুরি। রিয়েল নাম্বারের ক্ষেত্রে পজিটিভ নাম্বার নেন, নেগেটিভ নাম্বার নেন, স্কোয়ার করলে সবসময় পজিটিভ দেয়। কমপ্লেক্স নাম্বার যেহেতু এটাকে কিন্তু মড না নিলে পজিটিভ নাম্বার দিবে না। সো আপনাদের দেখবেন যত জায়গায় হয়তো স্কোয়ার করতেছেন, প্রতি জায়গায় মডুলাস নিয়ে তারপরে স্কোয়ার নিতে হবে। সো সবসময় মুখে মুখে বলবেন মড স্কোয়ার্ড, মড স্কোয়ার্ড, কখনো বলবেন না আলফা স্কোয়ার্ড, তাইলে ভুল হবে। এবং আমি বলে দিতে পারি গ্যারেন্টিড যে এইটা মিড টার্মে সবচেয়ে বেশি ভুল করবেন এই জায়গায়, ঠিক আছে? সো প্রতিবারই আসলে এই কাহিনী হয় যে এই জায়গাটাতেই সবাই ক্যালকুলেশনে ভুল করে, ভুল করার পরে যে স্কোয়ার রুটের নিচে নেগেটিভ হয়তো চলে আসে, বিপদে পড়ে যায়। সো সতর্ক হয়ে যান, এটা মডুলাস তারপরে স্কোয়ার্ড নাও, ঠিক আছে? মড স্কোয়ার্ড, এটা 1 হইতে হবে। যদি এমন হয় দিস ইজ দ্য স্মলেস্ট কি বলে এরকম যত ভেক্টর বানাইতে পারেন, যেই হিলবার্ট স্পেসটা তৈরি হয় ওইটাই হচ্ছে স্মলেস্ট স্টেট স্পেস বলতে পারেন। মানে স্টেট ভেক্টরগুলা টোটাল যে স্পেসটা তৈরি করে ওটাকে স্টেট স্পেস বলে। তো এইটা হচ্ছে স্মলেস্ট ইউজফুল কোয়ান্টাম সিস্টেমকে ডিসক্রাইব করার প্রসেস, এবং এটাই হলো একটা কিউবিট। হ্যাঁ, মানে এই প্রসেস দিয়ে যদি করেন, এইখানে আপনি এটাকে আলফা এটাকে বিটা লিখলে দেখেন জাস্ট এইটা করলেই চলে আসবে। অনলি থিং ইউ নিড ইজ বেসিক্যালি আলফাকে আলফা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে আলফা মডের স্কোয়ার্ড পাওয়া যায়। এই প্রপার্টিটা কি আপনারা জানেন? আসতেছে একটু, এই প্রপার্টিটা কি আপনারা জানেন যে আপনি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে যদি গুণ করেন তাহলে তার মডুলাসের স্কোয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে? আপনি মানে বলতে পারেন এটা আলফা কনজুগেটের মডুলাসের স্কোয়ার্ডও বলতে পারেন, একই রেজাল্ট দিবে। আচ্ছা এখন বলুন কি কোয়েশ্চেন ছিল? এই যে এটা হচ্ছে জেনারেল 2 ডিমেনশনাল একটা হিলবার্ট স্পেসের ফর্ম,
ঠিক আছে, কারণ আপনি আলফার ভ্যালু যদি 1/√2 নেন আর বিটার ভ্যালু যদি -i/√2 নেন তাহলেই তো এই এক্সাম্পলটা আসে, রাইট? ঠিক আছে, তো সেরকম আর কি আপনি হচ্ছে এরকম এটা মানে যত রকম ভেক্টর আপনি এরকম বানাইতে পারেন, মানে এই কন্ডিশনটা ফলো করে সবগুলো ভেক্টরই আসলে মানে এরকম মানে একটা ইউনিট স্টেট ভেক্টর হবে। ঠিক আছে, হ্যাঁ 1 আসতে হবে, এই যে দ্যাটস দ্য রুল। ঠিক আছে, এই যে বললাম এটা কোত্থেকে আসছে ইম্পর্টেন্ট না, ঠিক আছে, একটু পরে আমি আসলে এইটার আচ্ছা একটা একটা করে কোয়েশ্চেন আসে। মানে ধরেন এইখানে যে বলা হয়েছে ইউনিট, ইউ শুড মেক শিওর এটা ইউনিট, এটা হচ্ছে প্রথম কথা। এটা কেন হয় পোস্টুলেট 2 পড়লে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে, মানে প্রবাবিলিটি 100% করার জন্য আসলে ইউনিট 1 রাখা মানে ইউনিট ভেক্টর লাগে। মানে এটা 2 ডিমেনশনে, যদি 3 ডিমেনশন হইতো তাহলে এখানে আলফা বিটা গামা আসতো, যদি 4 ডিমেনশন হইতো আলফা বিটা গামা ডেল্টা আসতো, রাইট? তো মানে সবগুলারই মডের স্কোয়ার যোগ করলে 1 হবে, বাট 2 ডিমেনশনের জন্য দিস ইজ দ্য জেনারেল ফর্ম। হ্যাঁ, এখন কি বলছিলেন? কার ডেফিনেশন? মডুলাস। আচ্ছা, মানে a+ib এর ছোটবেলায় করছেন না, এটার মডুলাস হচ্ছে √a² + b²। মনে আছে? মানে কমপ্লেক্স নাম্বারের যে মডুলাস করতেন ওইটাই, আর আমাদের মড স্কোয়ার লাগবে, তো তার মানে আর কি আপনার রিয়েল নাম্বার পার্ট মানে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, এইটাই। তো আপনারা এইটার উপরে এইভাবে করে দেখতে পারেন, একই জিনিস আসে। তো একটা কিউবিট বলতে আমরা যেটা বুঝাই, যেহেতু এটা সবচেয়ে ছোট, এইটাই রিপ্রেজেন্ট করে সবচেয়ে ছোট কোয়ান্টাম সিস্টেমকে আমরা কেমনে মানে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। একটা জিনিস ভালো মতো বুঝে নেন, 0, 1 মানে ধরেন আমি যখন অনেক ছোট ছিলাম চিন্তা করতাম আচ্ছা ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করে কেমনে, আপনি একটা ক্যালকুলেটরকে 1 কি 2 কি বুঝাবেন কেমনে? উত্তর হচ্ছে ওদেরকে বুঝানোর কিছু নাই, ইউ জাস্ট মেক আপ আ সিস্টেম। যেমন আপনারা কি ডমিনো কম্পিউটারের নাম শুনছেন বা দেখছেন, ভিডিও দেখছেন? আচ্ছা, আজকে ইউটিউবে সার্চ দিয়ে ডমিনো কম্পিউটার, আপনি জাস্ট ডমিনো সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে অথবা পড়ে যেতে পারে, রাইট? এই যে দুইটা স্টেট, ঠিক আছে, একটাকে 0 বলবেন, একটাকে 1 বলবেন, এইটা দিয়ে অ্যাকচুয়ালি যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব। আপনি একটা কম্পিউটার বানায় ফেলতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে, অনেক বড় হবে। বাট দ্য থিং ইজ ইফ ইউ হ্যাভ 2 স্টেটস, দুইটা স্টেট যদি থাকে, ঠিক আছে, দুইটা স্টেবল স্টেট যদি থাকে, ওইটা দিয়ে আপনি লজিক বানায় ফেলতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা ইউজ করি কি, আমরা ইলেকট্রিক্যাল মানে কম্পিউটার ইউজ করি হচ্ছে 5 ভোল্ট মানে 1, 0 ভোল্ট মানে 0। এখন সেই ইলেকট্রিসিটির রুল ফলো করে সামহাও আমরা যদি একটা ন্যান্ড গেট বানাইতে পারি যে এটা ফলো করে, তাহলে উই আর ডান, সব গেট বানানো সম্ভব। এটাই তো বেসিক মানে কেমনে কাজ করে, রাইট? তো ঠিক সেরকম এইটা হচ্ছে একটা কিউবিটের রিপ্রেজেন্টেশন। তো আপনার মনে হইতে পারে আচ্ছা আমরা তো ক্লাসিক্যাল বিট বলতে বুঝি 0 অথবা 1, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিউবিটে অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন থাকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মানে কি বলবো যে মানে ক্রাক্স অফ কোয়ান্টাম কম্পিউটিং, যে আসলে কেন আমরা করছি। আলফা একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? তো এটার মধ্যে 2টা রিয়েল নাম্বার আছে, বিটা আরও 2টা রিয়েল নাম্বার আছে। মানে রিয়েল নাম্বার আছে বলতে আমি বুঝাচ্ছি এটার একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, ঠিক আছে। সো রিয়েল আর ইমাজিনারি, এখানে আবার বিটারও একটা রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। সো 4টা রিয়েল নাম্বার আছে দ্য স্মলেস্ট ইউনিটে। এবং ইনফ্যাক্ট আপনি যদি 2টা কিউবিট, এইগুলো আমরা পরে পোস্টলেট আরও করবো যখন, তখন দেখবো 2টা কিউবিট নিয়ে আসেন তাইলে মানে 2 স্কোয়ার্ড হয়ে যায়, 4টা হয়ে যায়। আপনি যদি 3টা নিয়ে আসেন 8টা হয়ে যায়, আপনি যদি 4টা নিয়ে আসেন 16টা হয়ে যায়, মানে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের মেইন আর কি, ঠিক আছে। তো ওইগুলোতে পরে আসবো, ওই পোস্টলেটগুলো পরে আসবো। আলফা আর এর পর কি মানে আলফা মানে কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য কি আই মেথড দরকার আছে? যেমন আলফা মানে ইমাজিনারি পার্ট বলতে এইটাকে একটা মানে ধরেন ইম অফ আলফা বললে দিস ইজ আ রিয়েল নাম্বার, ঠিক আছে, মানে আই বাদ দিয়েই বলে সবসময়, ঠিক আছে। তো হ্যাঁ, মানে ইমাজিনারি পার্ট বললে কিন্তু কখনো আসলে আই সহ বলে না, টোয়াইস আয়ের ইমাজিনারি পার্ট আসলে 2, ঠিক আছে। আমরা একটু মানে ভুল বলি আসলে এটা, ঠিক আছে। তো যাই হোক, এইটা হচ্ছে পোস্টুলেট 1। তো আমরা আগামী 2-3 দিনে আর কি আস্তে আস্তে করে 4টা পোস্টুলেটই দেখবো, ঠিক আছে। ইনফ্যাক্ট এইটা কেন ইউনিট ভেক্টর হওয়া লাগবে সেটা আপনারা আগামী দিনের সেকেন্ড পোস্টুলেটটা পড়লেই বুঝতে পারবেন। এবং ওইটার মানে উত্তরটা বলে দিচ্ছি, কাইন্ড অফ এটা প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি 100% রাখার জন্য আর কি, মানে 1 রাখা মানে টোটাল প্রবাবিলিটি 1 রাখার জন্য এটা করা হয়। আর আমি যেই এটা বলবো সিকোয়েন্সটা প্রথমটা হয়তো মিলবে, 1 মিলতেছে, বাট সবার জন্য এটা মিলবে না, ঠিক আছে। মানে সিকোয়েন্সগুলো আমি হয়তো একটু উল্টাপাল্টা করে পড়বো, বাট তারপরেও নিলসন অ্যান্ড চুয়াংয়ে খুব ক্লিয়ারলি পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স বলে একটা মানে সাবচ্যাপ্টার আছে, ঠিক আছে। তো ওইটা পড়বেন, ওইটাই আর কি মানে সবচেয়ে ভালো অন্যান্য বইয়ের তুলনায়। এইটা নিলসন অ্যান্ড চুয়াং থেকে পড়বেন। এটা কি হচ্ছে
এটা হচ্ছে যে কোনো কোয়ান্টাম সিস্টেম যদি থাকে, ওই যে আপনি একটা ফোটনকে ডিসক্রাইব করবেন, কেমনে করবেন? একটা ভেক্টর আকারে করবেন। ওই যে বললাম যে ক্লাসিক্যাল এক্সাম্পলে যে আমরা কোনো কিছু ছুড়লে কতগুলো নাম্বার লাগে, এই হচ্ছে কতগুলো নাম্বার। ঠিক আছে, এখন এগুলো এক্স্যাক্টলি কি রিপ্রেজেন্ট করতেছে ওইগুলো পরে আসতেছে, বাট এমনি রিপ্রেজেন্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে এটা দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, কিউবিটের মানে ধরেন আলফা আর বিটা আপনি যদি একটা স্পেসিফিক নাম্বার নেন, ফর এক্সাম্পল দিস ইজ এ স্পেসিফিক কিউবিট স্টেট। ঠিক আছে, সো যদি এটা মানে কিউবিট বললে আর কি টু ডিমেনশনাল ভেক্টর স্পেসের মানে টু ডিমেনশনাল হিলবার্ট স্পেসের একটা এলিমেন্ট বোঝায়। এটা লিখে নেন, কিউবিট মানে হচ্ছে অ্যান এলিমেন্ট অফ টু ডিমেনশনাল হিলবার্ট স্পেস। ঠিক আছে, কিউবিট বললে এটাই বুঝবেন। বিট বললে আমরা বুঝি আইদার 0 আর 1, রাইট? দ্যাটস ইট। আর কিউবিট বললে এইটা বুঝি। আচ্ছা, আমি একটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে কথা বলতেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে যেই ভয়টা সবাইকে দিলাম, একটু ভয় পায়েন আর কি। ঠিক আছে, কারণ মানে দ্যাট মিনস আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু আসবে। ঠিক আছে, কারণ আপনাদের ওই যে জুলাইয়ের আগে কিন্তু এরকম একটা ডিসিশন হয়েছিল, রাইট? তারপরে তো গ্যাঞ্জামের কারণে ওইটা রাখা হয় নাই, বাট আপনাদের প্রবাবলি এগুলো নিয়ে স্ট্রিক্ট হবে। ঠিক আছে, আচ্ছা আমি এক একজনের নাম ডাকতেছি, একটু ফলো করেন। আর আগামী পরশুদিন কিন্তু আমরা একটা কুইজ নিব, এটা যারা জানেন না একটু মানে নিয়েন, লিনিয়ার অ্যালজেব্রার উপরে। আজকের এগুলো থাকবে না, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্স নাই। নাজির আহমেদ মারুফ, হ্যাঁ আচ্ছা আচ্ছা যান, কত বাজে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। নাজির আহমেদ মারুফ আছেন? নাই। আচ্ছা, ইবনুল হাসান মায়ুক আছেন, আর রায়ানা ইসলাম ফিহা আছেন, মাহবুবুর রহমান আছেন, নাজিবা তাসনিম আছেন, জান্নাতুল ফেরদৌস, ওমর নাসিফ চৌধুরী আছেন, মেহেদি হাসান শাহেদ মেহেদি আছেন, আব্দুর রহমান আরাফাত আছেন, তার আসিফ আহমেদ অপল, তাহমিদুল করিম রনন, আজমাইন, আচ্ছা তাহমিদুল করিম রনন আছেন, আচ্ছা আপনি আছেন, ওকে। আচ্ছা, আজমাইন আফতাব আছেন, ওকে। ইফতেখার আলম সাহিল আছেন, সাদমান সাকিব আছেন? নাই। আচ্ছা, ফাতিমা রহমান আছেন, আবেদা সুলতানা আচ্ছা, সুলতান ওয়াসিউদ্দিন সান আছেন, আদিয়ান আব্দুর রহমান নাই। আচ্ছা, মোহাম্মদ মাহিদুল আলম আরাফ, আচ্ছা তারপরে হচ্ছে মেহেদি হাসান খান, আবির দাস আছেন, রফিকুদ্দিন কামাল আছেন? আচ্ছা নাই। আচ্ছা, আফশাফি রহমান, আচ্ছা ইশতিয়াক আহমেদ বাঁধন, মাইন শাহরিয়ার কবির, আমি অ্যাটেন্ডেন্স দিলে চলে যাবেন। মাইন শাহরিয়ার কবির আছেন, ওকে। তিসাম সাজরান আছেন? নাই। আচ্ছা, নুসাইবা সাউদা আছেন, ওয়াসিমা ফাহমিদা ঐশী আছেন, অরণ্যপল দিব্য কই? আচ্ছা, অরণ্যপল দিব্য আছেন। তারপর আহনাফ জাহিন আছেন। আচ্ছা, তারপরে শাফাত জামিল নাকিব, ওকে। আচ্ছা, আর হলো মোহাম্মদ শাহরিয়ার, আচ্ছা মুহাইমিন ইসলাম আছেন? নাই। আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট। আচ্ছা, সফট কপি জমা দিন, সমস্যা নেই, শুধু সফট কপি দিন। হ্যাঁ আচ্ছা, দাঁড়ান একটু শেষ করে নিই।